হঠাৎ পিটার হাসের সহযোগিতায় ফাইনালি দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার খবর শুনে ভয়ে থরথর করে কাঁপছে বিএনপি সরকার। এদিকে রাজপথ দখলে নিয়ে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। তাহলে কি দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি হাসনাত নাহিদদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাবে, নাকি তাদেরকে জামাই আদর করবে? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজপথে হঠাৎ করে ঢল নেমেছে আওয়ামী লীগ কর্মীদের। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী প্রতিদিন বাড়ছে আওয়ামী লীগের বহর। এরই মধ্যে দিল্লি থেকে সরাসরি বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা, দ্রুত দেশে ফিরবেন। কি থেকে 5 বছর পর হয়তো আপনার নিচে একজন আওয়ামী লীগের নেতা বসে থাকবে, আপনি প্রশ্ন করবেন এবার বিএনপি কি হবে, বিএনপি কি টিকবে? আওয়ামী লীগের তৃণমূল শেখ হাসিনা ছাড়া কাউকে নেতা হিসেবে মানবে না। আইদার এটা শেখ হাসিনা হতে হবে অথবা সামওয়ান ডিরেক্টলি নমিনেটেড বাই শেখ হাসিনা হতে হবে। এই দেখেন নোটিফুলা আজকে কিন্তু আসছে এই মুহূর্তে রাজাকার এই নোটিফুলা এই দেখেন নোটিফুলা কিন্তু আসছে এই নোটিফুলা এই রাজাকার এই নোটিফুলা রাজাকার মানুষ এই দেখেন হাসনা নোটিফুলা এই বন্ধুরা এই রাজাকার এই বাকি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল। পিটার হাস ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ছিলেন আওয়ামী লীগের জন্য বড় হুমকি, যাকে দু চোখে দেখতে পারতেন না দলটির নেতাকর্মীরা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে এমন স্লোগান আর গভীর রাতে মশাল মিছিলের আলোয় সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিএনপি যে একটা সন্ত্রাসী দল, এটাই তারা আবার পুনরায় প্রমাণ করলো। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় মিছিল থেকে ৪৫ জনকে আটক করে পুলিশ। বহুল আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে দেশটির কূটনৈতিক মিশনে কাজ না করলেও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক নানা সমীকরণে এখনও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার রসদ তিনি। জামাত এনসিপি ঠেকিয়ে দ্রুতই মাঠের রাজনীতিতে ফিরতে চায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের মূল লক্ষ্য এখন সংসদের বিরোধী দল জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওটা একের পর এক দেখতে থাকি। ঘুরে ফিরে আসছে যে আওয়ামী লীগের আসার সম্ভাবনা নেই। আজ থেকে 5 বছর পর হয়তো আপনার নিচে একজন আওয়ামী লীগের নেতা বসে থাকবে, আপনি প্রশ্ন করবেন এবার বিএনপি কি হবে, বিএনপি কি টিকবে? আওয়ামী লীগের তৃণমূল শেখ হাসিনা ছাড়া কাউকে নেতা হিসেবে মানবে না। আইদার এটা শেখ হাসিনা হতে হবে অথবা সামওয়ান ডিরেক্টলি নমিনেটেড বাই শেখ হাসিনা হতে হবে। বাট দেয়ার ইজ আ কোয়েশ্চেন, শেখ হাসিনা হ্যাজ অলরেডি প্রুভড হারসেলফ। বা এই দলটি আর আসতে পারবে না বলে যে আলাপটা এখন শুরু হয়েছে নানা গণমাধ্যমে বা নানা জায়গায়, আপনার কাছে কেন এটা অবাস্তব মনে হচ্ছে? একেবারে অবাস্তব। আপনি দেখুন না, আপনি এই ভোটে যখন দুপুর 2:30 বাজে 3টা বাজে আমি দ্রুত খবর নিলাম যে ভোটের কাস্টিং কত পার্সেন্টেজ, কত বলে 38%। আমার লোককে বললাম তোমরা অন্য কনস্টিটিউয়েন্সিতে খবর নাও, 38-40 এর বেশি না কাস্টিং এই পর্যন্ত। তাহলে বাকি 60% কারা? আওয়ামী লীগকে নিয়ে এগুলো কথাবার্তা বলতে হয়। রাজনীতিতে একসময় আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে বলেছে, এগুলোকে 2 পয়সা পাতা দেওয়া বুদ্ধিমানের কাজ না। আওয়ামী লীগ বিএনপি বড় দল, যতদিন পর্যন্ত না তৃতীয় কোনো দল শক্তিশালী ভাবে জনগণের কাছাকাছি যেতে পারবে, আমি আবারও বলছি জনগণের কাছাকাছি যেতে পারবে, মানুষের মনে জায়গা করে নিতে পারবে, ততদিন পর্যন্ত এই দলগুলোকে আপনি কি যে কাগজ কলম দিয়ে নিষিদ্ধ করবে না নিষিদ্ধ হবে? এই সংসদে এবং সংসদের বাইরে ভাসুরের নাম মুখে নেওয়া নিষেধ। কেন আপনার কাছে মনে হচ্ছে জামাত বিরোধী দল? তীক্ষ্ণ এবং ধারালো বিরোধিতা আপনি কাদেরকে করতে দেখেছেন? মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, সে বলতেই পারে সেটা জামাতকেই ইন্ডিকেট করে বলছে, কেন মনে হচ্ছে? নাম নিতে অসুবিধা কেন? এত লজ্জা কিসে? নতুন বউ আর জামাই ভাসুর, আরে সরি জামাত ভাসুর, ইতা সকলে বুঝে, ইতা আমরা বুঝি। বিএনপি যদি মনে করে ওদের সাথে কম্প্রোমাইজ করে ওদের সঙ্গে একটু আপোষে প্রেম মিষ্টি না হ্যাঁ এভাবে টাইম পাস করবে, they will throw them out in মানে কি বলবেন 6 months মেবি। 100 দিন পার হয়েছে একটা সরকারের, ঠিক কোন জায়গায় আপনি সফল দেখছেন? তো এই সরকারের হানিমুন পিরিয়ড বলে কোনো সময় আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ একেবারে একটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়ায় আছে। ভালো খবর নাই অর্থনীতিতে ভালো খবর না থাকলে অটোমেটিক্যালি আনরেস্ট একটা তৈরি হয়, সমাজে অস্থিরতা তৈরি হয়, এবং সেটার একটা সুস্পষ্ট চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন। এক মাসে 118, 120, 125 এক এক জায়গায় এক এক পরিসংখ্যান আসছে, শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাটাকে খুন করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু দিয়েছে তো সেই মানুষগুলো তো হতাশ হয়েছে বিএনপির পারফরমেন্সে। কোথায় আপনার কাছে মনে হয় যে তারা ফেল করছে? কোন জায়গায় পাস করছে আপনি বললে আমি ফেলটা আমার পক্ষে ইজিয়ার হতো। বিএনপি এখন ট্যাসিট বা দূরবর্তী উগ্রপন্থার একজন ধারক বাহক হিসেবে নিজেকে আবারও পরিচয় দিচ্ছে, প্রমাণ করছে। আমি ছাড়া একটা পলিটিশিয়ান মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না। কেন? কাদেরকে খুশি করতে চায় তারা? এত দ্রুত তার সাথে তার পক্ষে এত কিছু করা সম্ভব কিনা? এই সময়টুকু কি আসলে দেওয়া উচিত বিএনপিকে?
না, উচিত না। আমি আপনাকে বলেছি, এই শুরুতেই বলেছি, এটার হানিমুন পিরিয়ড বলে কিছু নাই। পানি অনেক দূর গড়িয়ে গেছে। অর্থনীতি পুনরুদ্ধারের জন্য আপনি সরকারকে কিছু সময় দিতে পারেন, কিন্তু আইন শৃঙ্খলা যেটা মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানুষের বেঁচে থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আপনি 1 সেকেন্ডও সময় দিতে পারেন না। ওনার এই কুল ম্যান ইমেজ যদি রামিসার মতো 118টা শিশুকে বাঁচাইতো ধর্ষণের কাছ থেকে, ওনার এই কুল ম্যান ইমেজ যদি আমাদের মাজারগুলোকে উন্মুক্ত জনতার হাত থেকে রক্ষা করতে পারতো, আপনি তার সাথে দ্বিমত সমস্যা কেন? এটা তো 3 মাস পত্রিকার রিপোর্ট তো সেটা বলছে না। সেটার জন্য দায় শুধুমাত্র সরকারকে দেওয়া যায় না। আর কাকে দিব বলেন? বলেন আমি দিই। আমরা 9 লাখ কোটি টাকা দিয়ে সরকার পুষবো, আর দায় কাকে দিব বলেন? দেই তাহলে। রামিসার মাসে ঠিক যেদিন বিরোধী দলের নেতা গেলেন, তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীকেও তার লটবহন নিয়ে সেদিনে যেতে হলো, এবং ভুয়া ভুয়া ধ্বনি শুনে প্রত্যেকেই যার যার গাড়িতে উঠলেন। রামিসার বাবা অসুস্থ হয়ে 2 দিন পর দেখলাম হসপিটালে ঢুকেছেন, সাথে সাথে আবার 2 দল উপস্থিত। প্রধানমন্ত্রী টাইম ফ্রেম দিতে পারেন না, এটা উনি দিতে পারেন না। এটা আবার আমাকে সেই টোটালিটেরিয়ান স্টেটের কথা মনে করিয়ে দেয়, যেখানে অসীম ক্ষমতাময় সম্রাট ঠিক করেন কার বিচার কতদিন কিভাবে হবে, কার কি শাস্তি হবে। আমি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে যত ব্যস্ত দেখি সংবিধানের ধারা উপধারায় পাণ্ডিত্য জাহির করতে, তত ব্যস্ত দেখি না আইন শৃঙ্খলা ঠিক করতে। এইভাবে কোনো সরকার স্ট্যান্ড নেয় নাই। আপনি আমাকে বলেন ঘন্টা পর ঘন্টা মাজার ভাঙা হয় কি করে? সরকার কি চুরি পরে বসে থাকে যে আমি ভয়েসলেস, ধর্ম অবমাননা শুনলেই কাঁপতে কাঁপতে পড়ে যাবো? আমি তো মানুষই না। তোমরা আমাকে আগুন জ্বালায় মারবা, আমার গায়ে মারো, মারো, আম চ্যালেঞ্জিং ইউ, মারো। ঠিক কি ধর্ম অবমাননা আপনি করেছিলেন? আমার পেছনের গল্পটা আসলে কি? আমার রব একজন, আমার জবাব আমি তাকে দেবো। অবমাননা যদি হয়ে থাকে শাস্তি আমি পাবো, সেই শাস্তি আমাকে আমার রব দেবে। সেই রবকে তোমরা পোট্রে করো এই ভয়াবহ ভাবে। তোমরা আমার রবের কোন চেহারা দেখাও, কোন ইমেজ তোমরা আনো বিশ্বের সামনে আমার রবের? এটা তো আমার রবের ইমেজ নয়। তাহলে এই অবমাননার ভয়টা কিসের আসলে? বোগাস বু। আমি এই অবমাননার ভয়টা তাহলে কেন দেখানো হয়? মানে কন্ট্রোল করার জন্য, তাদের মত চাপিয়ে দেওয়ার জন্য, আপনাকে ডমিনেট করবার জন্য, আপনাকে চুপ করিয়ে দেওয়ার জন্য, রুবাবা সালানা মাসানা কি জানি আছে ওগুলো সহজ করবার জন্য। সেক্ষেত্রে অনেকে বলছেন যে আপনি একটা নতুন রাজনৈতিক দল আনতে চাচ্ছেন। ওই কর্পোরেট হাউস থেকে 100 কোটি টাকা আসলো আর একটা ঝলমলা অফিস নিলাম, ওইভাবে হবে না বাবা। পায়ে হেঁটে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দল গঠন করতে হবে বিএনপির মধ্যে। এখন যেহেতু বিএনপি ভিজিবল, বিএনপির মধ্যে আমি দেখি গাঁজাখুরি দিয়ে বাচ্চাদেরকে, মানে ইয়াং জেনারেশনকে ভুলায় দেওয়া। আমার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, আমার কোনো ইয়াবা ব্যবসা নাই, আমার কোনো অস্ত্র ব্যবসা নাই, আমার কোনো আননোন সোর্স অফ ফিশি ইনকাম নাই। ফ্রান্সের মাটিতে বসতে চলেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর জোট G7-এর শীর্ষ সম্মেলন। কিন্তু এই মুহূর্তে বিশ্ব মিডিয়ার নজর আটকে আছে একটি সাইডলাইন বৈঠকের ওপর। দীর্ঘদিন পর মুখোমুখি হতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের ভেতরেই কি লুকিয়ে আছে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ভাগ্য এবং শেখ হাসিনার ভবিষ্যৎ? ট্রাম্পের গ্রিন সিগন্যাল কি সত্যি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবে? 6 দিনের সফরে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স যাওয়ার আগে সাউথ ব্লক থেকে দেওয়া প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদী স্পষ্ট করে বলেছেন, এই সম্মেলনে ভারত শুধু নিজের স্বার্থের কথা বলবে না, বরং সমগ্র উন্নয়নশীল দেশগুলোর আশা আকাঙ্ক্ষার বিশ্বমঞ্চে তুলে ধরবেন। এখানেই আসে প্রথম কূটনৈতিক কূটকৌশল। ভারত নিজেকে এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি ভাবছে না, বরং তারা নিজেদের উপস্থাপন করছে বিশ্বের বিশাল এক অংশের নেতা হিসাবে। এই সফরের মাধ্যমে ইউরোপ এবং G7 জোটের দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলোচনার আড়ালে আসল চমকটি অপেক্ষা করছে ফ্রান্সের সাইড লাইনে, যেখানে ট্রাম্পের সঙ্গে মোদির একান্ত বৈঠক নির্ধারিত হয়েছে। আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। 2025 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব যখন ভালোবাসা দিবসের আমেজে মগ্ন, তখন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসেছিল এক অত্যন্ত কঠোর নিরাপত্তা বৈঠক। নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানে চরমপন্থী ও উগ্রবাদী শক্তির উত্থান ঘটছে। আর এই পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং সামগ্রিকভাবে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড়সড় হুমকি। সেদিন ডোনাল্ড ট্রাম্প মোদির পিঠ চাপড়ে বলেছিলেন, বাংলাদেশ ইস্যুটি আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দিলাম। কিন্তু রাজনীতির হিসাব কি এতই সহজ? ট্রাম্পের সেই মৌখিক আশ্বাসের পর পানি অনেক দূর গড়ায়। গত কয়েক মাসে নানা ইস্যুতে ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্কে এক ধরনের অদৃশ্য শীতলতা দেখা দেয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তার অতিরিক্ত দহরম মহরম দিল্লির সাউথ ব্লককে অস্বস্তিতে ফেলেছিল। দিল্লির ধারণা ছিল, ট্রাম্প মুখে এক কথা বললেও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে নিতে চাইছে। কিন্তু হঠাৎ করে এই শীতল যুদ্ধ এক নাটকীয় মোড় নেয়। আমেরিকার স্বাধীনতার ঘোষণার 250তম বার্ষিকী উপলক্ষে ভারতের রাজধানী দিল্লিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটল সেই অবিস্মরণীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে সরাসরি ফোনে যুক্ত হলেন দিল্লির সেই অনুষ্ঠানে। ট্রাম্পের কণ্ঠস্বর লাউডস্পিকারে যখন বেজে উঠল, তখন উপস্থিত সবার চোখ ছানা বড়া। ট্রাম্প বললেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ। এখানেই থামেননি তিনি, যোগ করলেন এক বিস্ফোরক বাক্য,
ভারত যা চাইবে তাই পাবে। একটি পরাশক্তির প্রধান যখন অন্য একটি দেশকে বলেন তুমি যা চাইবে তাই পাবে, তখন বুঝতে হবে ক্ষমতার ভারসাম্য একদিকে ঝুঁকে পড়েছে। প্রশ্ন হলো, ভারত এখন আমেরিকার কাছে কি চায়? ভারতের 1 নম্বর আঞ্চলিক অগ্রাধিকার কি? উত্তরটা পরিষ্কার, তা হলো বাংলাদেশ। ভারত চায় তার পূর্ব সীমান্তে এমন একটি সরকার থাকুক যা দিল্লির জন্য 100% নিরাপদ এবং পরীক্ষিত। আর ভারতের চোখে শেখ হাসিনার চেয়ে বড় পরীক্ষিত বন্ধু আর কেউ নেই। দিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ভারত এতদিন শুধু অপেক্ষা করছিল ওয়াশিংটনের একটি চূড়ান্ত সংকেতের জন্য, আর ট্রাম্পের এই সাম্প্রতিক বক্তব্যের পর সেই সবুজ সংকেত এখন প্রায় নিশ্চিত। আর এই কারণেই হয়তো দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা সম্প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন তিনি মাথা উঁচু করে দ্রুতই বাংলাদেশে ফিরবেন। ভূ রাজনৈতিক সমীকরণটি যদি গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখা যাবে শেখ হাসিনা যখন 5 আগস্ট ঢাকা ছেড়েছিলেন তখন তাকে সামরিক বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে। এখন গুঞ্জন উঠছে যদি আমেরিকা এই রাজনৈতিক সমঝোতায় সায় দেয় তবে সেই একই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল নিশ্চিত করে শেখ হাসিনাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো শক্তির পক্ষে সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করা কার্যত অসম্ভব। ফ্রান্সের এই মোদি ট্রাম্প বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে শেখ হাসিনা দেশে ফেরার সেই নির্দিষ্ট দিনক্ষণ। তাহলে এখন প্রশ্ন আসে যে ট্রাম্প প্রশাসন এতদিন বাংলাদেশের বর্তমান ব্যবস্থার প্রতি পরোক্ষ সমর্থন দেখাচ্ছিল, তারা হঠাৎ কেন ভারতের প্রতি এতটা আগ্রহ দেখাচ্ছে? কেন হঠাৎ নরম সুর করলো হোয়াইট হাউস? এর আসল উত্তর কিন্তু ঢাকা বা দিল্লিতে লুকিয়ে নেই, এর উত্তর লুকিয়ে আছে 1000 মাইল দূরে মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা এখন কূটনৈতিক এবং সামরিক চাপের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্য ধরে রাখতে এবং ইরানকে প্রতিহত করতে ওয়াশিংটনকে একযোগে লড়তে হচ্ছে। এই মহাসংকটের সময়ে এশিয়ার বুকে ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন ওয়াশিংটনের জন্য বড্ড বেশি প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানসিকতার প্রেসিডেন্ট। তিনি বোঝেন রাজনীতি হলো দেয়া নেয়ার খেলা। মধ্যপ্রাচ্যে এবং চীনকে কাউন্টার করতে আমেরিকার যদি ভারতকে প্রয়োজন হয় তবে ভারতকে তার বিনিময়ে কিছু দিতে হবে। আর ট্রাম্প সেই বিনিময়ের মূল্য হিসাবেই বাংলাদেশের ওপর ভারতের পূর্ণ কর্তৃত্ব মেনে নিতে চলেছেন। ফ্রান্সে ট্রাম্প মোদির বৈঠকে শুধু দুই বন্ধুর কোলাকুলি হবে না, বরং এটি হতে চলেছে লেনদেনের মঞ্চ। ট্রাম্পের গ্রিন সিগন্যাল পকেটে পুরে নরেন্দ্র মোদী পূর্ব সীমান্তে কি চাল চালেন আর শেখ হাসিনার সেই মাথা উঁচু করে ফেরার বার্তা কিভাবে বাস্তবায়িত হয় তা দেখতে পুরো বিশ্ব এখন উন্মুখ। আপনার কি মনে হয় শেখ হাসিনা প্রত্যাবর্তন কি সত্যি সম্ভব, নাকি বাংলাদেশের ভেতরের রাজনৈতিক শক্তি এই বিদেশি সমীকরণকে নৎসাৎ করে দেবে? জানান আপনার মতামত, ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। সম্ভব শেখ হাসিনা পালাননি, এটি যুদ্ধের একটি কৌশল। পালানো কাকে বলে এবার সেটা প্রমাণ করে ছাড়লেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। গোলাম মাওলা রনি বলছেন, গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানো বলতে নারাজ সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। মানে শেখ হাসিনা যে পালাইছে সেই দাবিটা মানতে নারাজ গোলাম মাওলা রনি। তার দাবি অনুসারে শেখ হাসিনা পালায় নাই। তিনি আরও বলছেন, শেখ হাসিনা পালিয়ে যাননি, বরং তাকে পাঠানো হয়েছে অথবা তিনি নিজে গেছেন। একই সঙ্গে এটিকে যুদ্ধের অন্যতম একটি কৌশল হিসেবে উল্লেখ করেন তিনি। মানে শেখ হাসিনা পালায় যান নাই, শেখ হাসিনা নিজের ইচ্ছায় গেছে অথবা শেখ হাসিনাকে পাঠানো হয়েছে, কিন্তু সে পালায় যান নাই। পালানো কাকে বলে? সে জঙ্গল দিয়ে দৌড়াইয়া রাতের আধারে পালায় গেছে, কেউ দেখে নাই, সেটাকে বলে পালানো। গোলাম মাওলার দাবি হয়েছে এটা, যে শেখ হাসিনা পালায় নাই, তাকে পাঠানো হয়েছে অথবা সে নিজে গেছে। তিনি আরও বলছেন, সম্প্রতি টেলিভিশন চ্যানেল নিউজ স্টারে তার করা আলাপ অনুষ্ঠানে গোলাম মাওলা রনি এসব কথা জানান। সাক্ষাৎকারের উপস্থাপক 5 আগস্ট শেখ হাসিনার দেশ থেকে প্রসঙ্গটি তুললে গোলাম মাওলা রনি বলেন, উনি শেখ হাসিনা, উনি পালাননি, উনি ওনার মতো করে ওনাকে পাঠানো হয়েছে বা উনি গেছেন, দুইটার একটা হবে। উনি শেখ হাসিনা, উনি পালাননি, উনি পালায় না, উনি হয় নিজে গেছে অথবা ওনাকে পাঠানো হয়েছে, দুইটার একটা হবে। শেখ হাসিনা পালায় না। তিনি আরও বলছেন, তিনি পালানো শব্দের সংজ্ঞাটা বিশ্লেষণ করে বলতে গিয়ে পালানো মানে কেউ দেখেনি অথবা কেউ দেখেছে দৌড়ে পালিয়ে যাচ্ছে আর সে তার পেছনে তাকাচ্ছে না। মানে এটাই বোঝাতেছে যে পালানো কাকে বলে, সে দৌড়ে যাইতেছে, পিছন দিক দিয়ে কি হইতেছে সে সেটা তাকায় দেখতেছে না, এইটাকে বলে পালানো। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখেছি যে লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখেছে, একটা সামরিক হেলিকপ্টারে তিনি উঠেছেন এবং তার আশেপাশে যারা লোকজন কেউ প্রবেশ আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করতেছে আর তিনি তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে ডোন্ট ওয়ারি, ভয় নেই, ডোন্ট ওয়ারি, আমি আবার আসবো, আমি পালাইনি। সে সামরিক বিমানে সামরিক হেলিকপ্টারে সে দেশ ত্যাগ করেছে। আর পালানো কোনটাকে বলতেছে? যে সে দৌড়ায় পালায় যাইতেছে, তার পিছনে কে কে আসতেছে এগুলো দেখার টাইম নাই, সময় নাই। এটাকে সে বুঝাইছে যে শেখ হাসিনা পালিয়ে যাননি, শেখ হাসিনা তার নিজের ইচ্ছায় গেছে, শেখ হাসিনা তার সৎ সৎভাবে একটি সামরিক বিমান সামরিক হেলিকপ্টার ব্যবহার করে তিনি দেশ ত্যাগ করেছেন। এটাকে পালানো বলে না। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে।
পরবর্তীতে কি হয় অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।